the end, we will remember not the words of our enemies, but the silence of our friends. মার্টিন লুথার কিং বহুদিন আগে বলেছিলেন, আর সেই বন্ধুদের নীরবতা অবশেষে অধ্যাপকদের কোথাও একটা সান্ত্বনার মলমকি লাগলো। তার কারণ অবশেষে, আবার বলছি অবশেষে, 24 ঘন্টা কেটে যাওয়ার পর সুরঞ্জন বাবু, কলকাতা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য, তিনি মুখ খুললেন এবং ঘটনার ব্যাখ্যা দিলেন। এরও ব্যাখ্যা দিলেন যে কেন বৈঠকের আগে, শিক্ষামন্ত্রীকে রিপোর্ট দেওয়ার আগে তিনি মুখ খুলেননি। অধ্যাপকরা সন্তুষ্ট কিনা সেই ব্যাখ্যায় তারাই বলতে পারবেন। কিন্তু পাশাপাশি আমরা কি দেখলাম, গোটা দিন ধরে কালকে শিক্ষামন্ত্রী যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের সঙ্গে ওয়েবকুপা, তৃণমূল ছাত্র পরিষদ একদম হুবহু মিলে গেল এবং এ রাজ্যের প্রত্যেকটা ঘটনার রীতি মেনে জোড়াসাঁকো থানায় যে অভিযোগ করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা যে অধ্যাপকরা তাদের মেরেছে, সেই কেসটা পুলিশ কিন্তু আজকে শুরু করে দিল। অর্থাৎ বিশ্ববিদ্যালয় চত্বরে যে উপাচার্য গর্বের সঙ্গে আজকেও বলেছেন তিনি পুলিশ ঢুকতে দেবেন না, পুলিশ কিন্তু আজকে তদন্তের স্বার্থে ঢুকলো এবং সেই তদন্তে যে অভিযোগের ভিত্তিতে হলো সেটা কিন্তু অধ্যাপকরা ছাত্রদের মেরেছেন। উলটপুরাণ বলবেন, সেই নেই আমাদের আজকের এই অনুষ্ঠান, আমাদের আজকের বিষয়। অবশেষে মুখ খুলে পার্থ উল্টো সুরে উপাচার্য, ক্যাম্পাসে গুন্ডামির পাশেই সরকার এবং শিক্ষামন্ত্রী। আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে যারা আছেন, আমাদের একদিকে রয়েছেন শ্রুতিনাথ প্রহরাজ, সাধারণ সম্পাদক ওয়েবকুটা, আছেন তরুণ কান্তি নস্কর, অধ্যাপক এবং বিধানসভায় যে উচ্চ শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি আছে তার সদস্য, আছেন পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক। অন্যদিকে রয়েছেন পার্থিব বসু, যুগ্ম সম্পাদক কুটা, আছেন বিজন সরকার, শিক্ষক, এবং জ্যোতির্ময় মুখোপাধ্যায়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি। আমরা সরাসরি কথা বলবো সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। আমি অনুষ্ঠান শুরু করব, কিন্তু উপাচার্য অবশেষে নীরবতা এবং মৌন ভাঙলেন। 24 ঘন্টা কেটে যাওয়ার পর তার বিবৃতি কি বললেন সুরঞ্জন দাস। নীরবতা মানে আসলে যারা নিগ্রহকারী, যারা দুষ্কৃতী, তাদের পাশে থাকা। চোখের সামনে সহকর্মীদের আক্রান্ত হতে দেখেও কি করে চুপ রয়েছেন উপাচার্য? বৃহস্পতিবার দিনভর এই প্রশ্নে তোলপাড় শিক্ষামহল। অবশেষে 24 ঘন্টা পর মুখ খুললেন সুরঞ্জন দাস। সাবধানী, সংযত প্রতিক্রিয়া। শুধুমাত্র দুটি জায়গাতেই শিক্ষামন্ত্রীর উল্টো সুরে। বুধবার পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন অধ্যাপকদের আক্রান্ত হওয়ার অভিযোগ মিথ্যে। সেখানে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বললেন ঘটনা অনভিপ্রেত। বরঞ্চ আমি শুনেছি ছাত্রদের গায়ে নাকি হাত পড়েছে। গতকাল যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনাটা আনফরচুনেট, সে ঘটনাটা অনভিপ্রেত। বুধবার শিক্ষামন্ত্রী দাবি করেন কিছুই হয়নি। সুরঞ্জন দাস বললেন ধাক্কাধাক্কি হয়েছিল। বিসি নিজে বলেছেন আমার কিছু হয়নি। আমি আপনাকে বলছি দ্ব্যর্থহীন ভাষায়, বিসি আমায় বলেছেন এরকম কোনো ঘটনাই ঘটে। আমি যেটা বলছি যে ঘটনাটা ঘটেছিল, যে দুটো বিবাদমান গোষ্ঠী ছিল, আমি তাদের আটকাতে গেছি, ব্যাস এটুকুই। সুরঞ্জন দাসের বাকি বক্তব্যে ভারসাম্য রক্ষার আপ্রাণ চেষ্টা চোখে পড়ল অনেকেরই। অনেকটা বিধিবদ্ধ সতর্কীকরণের ঢঙে জানিয়ে রাখলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ তাকে ধাক্কা মারেননি। দুটো বিবাদমান গোষ্ঠী ছিল, আমি তাদের আটকাতে গেছি। তখন একটা যেরকম হয় অতগুলো মবের মধ্যে, সেটা তো আমি দেখিনি, হয়তো আমাকে মারার জন্য কেউ করেনি, সেটা আমি কখনোই বিশ্বাস করি না। 24 ঘন্টা পরে মুখ খুলে উপাচার্যের মনে হয়েছে বুধবারের ঘটনা শুধু অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক। গতকাল যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনাটা আনফরচুনেট, সে ঘটনাটা অনভিপ্রেত, সে ঘটনা ঘটার উচিত ছিল না। 150 বছর পুরনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা আক্রান্ত হলেন, অথচ উপাচার্যের তা কলঙ্কজনক মনে হল না। হতবাক শিক্ষামহল। উপাচার্য জানালেন বুধবারের ঘটনা কারা ঘটিয়েছে তিনি তা জানেন। আমি সেটা বলছি, প্রসেসটা তো ওইভাবে তো একটা ক্রাউড ছিল, আমি দুম করে ধরতে পারবো না, আমরা জানি কারা কারা ছিল। কিন্তু জানা সত্ত্বেও কেন নামগুলো সামনে আনলেন না? কেন দোষীদের মুখোশ খুলে দিলেন না? উপাচার্য হিসেবে, প্রতিষ্ঠানের মাথা হিসেবে তার যা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কেন তা নিলেন না তিনি? কেন এখনো পর্যন্ত একটা এফআইআরও করলেন না তিনি? এটাও কি ভারসাম্য রক্ষার চেষ্টা নয়? প্রশ্ন অনেকেরই। উপাচার্য এও দাবি করেন বুধবারের ঘটনায় শিক্ষামন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। মাননীয় মন্ত্রীকে আমি আমার মতটা বলেছি, উনিও উদ্বেগ প্রকাশ করেছেন, এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেটা আমরা নিশ্চয়ই দেখব। কিন্তু কই, বুধবারের এই ঘটনার পরই শিক্ষামন্ত্রীর সাংবাদিক বৈঠকে তো একবারও উদ্বেগের কোনো সুর শোনা যায়নি। উল্টে তিনি তো অধ্যাপকদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছেন, মিথ্যে অপপ্রচার বলেছেন। তাহলে এটাও কি উপাচার্যের ভারসাম্য রক্ষার চেষ্টা?
বরঞ্চ আমি শুনেছি ছাত্রদের গায়ে নাকি হাত পড়েছে। উপাচার্য মুখ খুললেন, কিন্তু সহকর্মীদের আস্থা অর্জন করতে পারলেন কি? পারলেন কলঙ্কের দাগ মুছতে? প্রশ্নটা কিন্তু রয়েই গেল। এবিপি আনন্দ। সুধীরবাবু, আপনি বুঝিয়ে দিন আমায়, দুটো বিবদমান গোষ্ঠী, মানে একটা গোষ্ঠী ছাত্র আরেকটা গোষ্ঠী অধ্যাপক, আপনারা মারপিট করছিলেন, তারপরে তার সমর্থনে আজকে রাজপথে এতগুলো মিছিল। কাল থেকে এই ধরনের একটা মানে আমি বলছি স্বয়ং উপাচার্য বলছে কোট আনকোট দুটো বিবদমান গোষ্ঠী। কাল থেকে এই ধরনের বক্তব্য অন্যান্য কর্নার থেকে বলবার চেষ্টা হয়েছে, এমনকি যারা ওখানে এই গোলমাল ঘটালেন তাদের তরফ থেকে একজন বললেন যে শিক্ষকরাই গুন্ডামি করেছেন, শিক্ষকরাই মারধর করেছেন, ব্যবহার হয়েছে। দুই বিবদমান গোষ্ঠী তিনি কোথায় পেলেন আমি জানি না, মাননীয় উপাচার্য কেন বললেন এটা। শিক্ষকরা, আধিকারিকরা এবং শিক্ষাকর্মীরা একটা যুক্ত মঞ্চ বানিয়ে নির্দিষ্ট দাবির ভিত্তিতে এই আন্দোলনটা করছে। দাবিগুলো পরিষ্কার দাবি, একটা ফিনান্স অফিসারের এই ঘটনা নিয়ে পথে অবলম্বন করা যাবে না। আমি ঘটনার সঙ্গে সঙ্গে আপনার প্রতিক্রিয়া শুনেছি, আপনি শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করেছিলেন, আজকে উপাচার্য বলছেন যে মন্ত্রীও উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা ক্যামেরার সামনে কোনো উদ্বেগ দেখিনি। উদ্বেগ দেখেছি ছাত্ররা মার খেয়েছে কিনা সেই বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছিলেন। কেন কাল থেকে মন্ত্রীর যে প্রতিক্রিয়া শুনছি তাতে এ রাজ্যের শিক্ষক সমাজ যেমন চূড়ান্ত রকম হতাশ হয়ে যাচ্ছেন, তেমনি একটা অংশ তো দ্বিগুণ উৎসাহে আবার কাল থেকে আবার কোথাও আক্রমণ করবার জন্য। যে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটাচ্ছে তারা যখন দেখছে খোদ সরকার শিলমোহর দিচ্ছে ওদের এই দুষ্কর্মে, এই পাপ কাজে, যদি আদৌ পাপ মনে করে, কাল থেকে তাদের যা প্রতিক্রিয়া দেখছি বিন্দুমাত্র ওদের লজ্জা হচ্ছে বলে আমার মনে হয় না। উল্টে যেভাবে অভিযোগ জানাচ্ছে। আজকে মিছিল শুরু করলাম, আমি জানি না সুমন তোমাদের ক্যামেরায় ধরা পড়েছে কিনা, রাজাবাজার সায়েন্স কলেজের গেটে একটা অংশ তারা ছিল কালকে ওখানে, তারা আবার সেই গালিগালাজ এবং স্লোগান যা দিচ্ছে তার প্রত্যেকটাই হচ্ছে উত্তেজনা জায়গাটাকে আরো ঝালিয়ে দেওয়া, আরো উত্তেজিত করা, যেভাবে হোক একটা প্রভোকেশনের জায়গা তৈরি করা। কেউ যদি কিছু বলে বসে তাহলে একটা মারামারি লাগবে। রাষ্ট্রমশাই, আপনি অধ্যাপক, উপাচার্য বিবাদমান গোষ্ঠী বলছেন, আপনার মনে হয় পাশে দাঁড়াচ্ছেন? একদম না, আমি এই জায়গাটা বিন্দুমাত্র সমর্থন করতে পারছি না। কি করে এটাকে দুই বিবাদমান গোষ্ঠীর লড়াই বললেন এটা আমি জানি না। দুই, আমার একটা নির্দিষ্ট কথা আছে, একটা ভালো লেগেছে নো ডাউট যে কালকে যা করেছিলেন উনি, আমরা খুব কষ্ট পেয়েছিলাম মাননীয় উপাচার্য, কারণ গোটা ঘটনাটা ওনার সামনে হয়েছে। উনি যেভাবে বলেছিলেন শেষ কথাটা আমরা খুবই কষ্ট পেয়েছিলাম। আজকে সেই জায়গা থেকে সরে এসে অন্তত তাণ্ডবটা হয়েছে বলেছেন, কিন্তু সঙ্গে একটা কথা বলেছেন এইমাত্র শুনলাম, সেটা হচ্ছে কারা ঘটিয়েছে আমরা জানি, তাই যদি হয় বলছেন না কেন? হ্যাঁ, আমাদের এর থেকে বলছি, আমরা শিক্ষক সমাজ অন্তত এটুকু দাবি করছি, আপনি যদি জানেন কারা ঘটিয়েছে তাহলে তো সবার আগে যেটা দরকার তাদের নামে বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ। আমি এই প্রশ্ন তুলেছি যে একেবারে স্পষ্ট করে যেখানে একটা এফআইআর হয়েছে এবং অধ্যাপকরা মেরেছেন এই মর্মে জোড়াসাঁকো থানায় কমপ্লেন হলো, সেখানে কেন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সত্যি যদি উপাচার্য জেনে থাকেন এবং গোটা বিষয়টা এমনকি কারা মেরেছে তাও তার কাছে স্পষ্ট হয়, কেন এতক্ষণ অভিযোগ জানানো হলো না? সব থেকে বড় কথা, আজকে ক্যামেরার সামনে প্রকাশ্যে অশোক রুদ্র তৃণমূল ছাত্র পরিষদের যে ছাত্র নেতার ওপর এত অভিযোগ, তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। পার্থিববাবু, যার বিরুদ্ধে অভিযোগ তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। আপনি আমায় বলুন, কোনো তদন্ত কমিটি হলে বা পুলিশ কি তদন্ত করবে? এরপরে করা যায় নাকি? আমি বলছি, মঞ্চের ওপর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন অনুব্রত মণ্ডলকে ক্লিন চিট দেন, তখন প্রকাশ্য দিবালোকে ডিজিকে কোর্টে দাঁড়িয়ে বলতেই হয় যে অনুব্রত কিছু করেনি, ক্লিন চিট দিতেই হয়। অশোক রুদ্র যদি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সকালে মিটিং করেন এবং মিটিং করে বুক ফুলিয়ে বেরিয়ে আসেন, তারপরে কোন তদন্ত তার বিরুদ্ধে হবে? সম্ভব নাকি এই রাজ্যে? কালকে তো শিক্ষামন্ত্রী আজকে সকালে দেখলাম বলেইছেন যে উনি জানেন যে মানে মাস্টারমশাইরা নাকি ছাত্রদের ধরে পিটিয়েছেন, সুতরাং ছাত্ররা মাস্টারমশাইদের পেটাননি, ফলে উনি সিদ্ধান্ত নিয়ে আসবেন। কিন্তু আজকে পার্থবাবুর মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যে কিছুটা বদল, কিছুটা পরিবর্তন বোধহয় চোখে পড়ছে। দেখুন তো, এই প্রথম একজন শিক্ষামন্ত্রী হয়েছেন যিনি শিক্ষকতা জীবনে করেননি। সত্যি কি এই কারণেই শিক্ষকদের ঠিক কোথায় আঘাত লেগেছে তা বুঝতে পারছেন না শিক্ষামন্ত্রী? তাই কি রাজনীতির চেনা ছকেই গোটা বিষয়টাকে মিথ্যে কুৎসার মতো তত্ত্বে ঢাকা দিতে চাইছেন? শিক্ষামহলে এই প্রশ্ন ওঠার পর বৃহস্পতিবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ফের দোষ চাপানোর চেষ্টা করলেন সেই সংবাদ মাধ্যমের ওপরই। যেভাবে মিডিয়ার একটা অংশ সম্পূর্ণ তদন্তটা আমাকে শেষ না করতে দেওয়ার আগেই তাদের মত
পরিবেশন করে জনমানসে একটা বিভ্রান্তির সৃষ্টি করছেন। তাহলে পাল্টা প্রশ্ন ওঠে, বুধবার শিক্ষামন্ত্রী নিজে কি করেছিলেন? তিনি তো অধ্যাপকদের আক্রান্ত হওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে কার্যত তাদের দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন। কি করে তদন্ত শেষ হওয়ার আগেই এই মন্তব্য করেছিলেন তিনি? বরঞ্চ আমি শুনেছি ছাত্রদের গায়ে নাকি হাত পড়েছে, সেটাও আমার খবর নিতে হবে, সেটা সত্যি না মিথ্যে। বৃহস্পতিবার এ নিয়ে সাফাই সুর শিক্ষামন্ত্রীর গলায়। আমাকে জানানো হয় যে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, ছাত্রদের তরফে জানানো হয় তারা প্রহৃত হয়েছে। আমি সমস্ত ঘটনাটাই সুরঞ্জন বাবুকে জানাই এবং বলি, আপনি ওখানে উপস্থিত ছিলেন, আপনি আমাদেরকে রিপোর্ট দিন। সরাসরি না হলে অধ্যাপকদের বিক্ষোভ নিয়েও বাঁকা সুর শোনা গিয়েছে শিক্ষামন্ত্রীর গলায়। নেটের মতন একটি জায়গায় যদি দিনের পর দিন অবস্থান চলে, তাহলে কোনো মতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য তাকে মাধুর্য দেয় না। কিন্তু অধ্যাপকরা বিক্ষোভ দেখালে তা তোলার দায়িত্ব কি তৃণমূল ছাত্র পরিষদের? তাদের ভূমিকা নিয়ে কি বলবেন? উত্তর না দিয়ে ঘুরে ফিরে শিক্ষামন্ত্রীর নিশানায় সেই সংবাদ মাধ্যম। আমি তো জানি, আপনাদের ভূমিকাও আমি জানি, আপনাদের ভূমিকাটাও আমার জানা আছে। তবে পার্থ চট্টোপাধ্যায় এড়িয়ে গেলেও মুকুল রায় কিন্তু বলছেন, ছাত্রদের যে শিক্ষকদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের দিকটা তাকিয়ে এই ঘটনা একদমই অনুপরিবর্তিত। ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যায় শিক্ষকদের কাছ থেকে পঠন পাঠন নেওয়ার জন্য। শিক্ষকরা তাদের কাছে পিতৃসম। স্বাভাবিকভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে, এই ঘটনা নিশ্চিত করে অভিপ্রেত নয়। বুধবার ঘটনার পরপরই শিক্ষামন্ত্রীর সুর কিন্তু অনেকেরই ভালো লাগেনি। শিক্ষাবিদদের অনেকেরই মনে হচ্ছে আক্রান্ত শিক্ষকদেরই যেন প্রতিপক্ষ মনে করছেন শিক্ষামন্ত্রী। শিক্ষকরা আক্রান্ত হচ্ছেন, হয় সরাসরি শারীরিকভাবে আক্রান্ত বা নিগৃহীত হচ্ছেন, সে সব ক্ষেত্রেই সেই শিক্ষকদের পাশে না দাঁড়িয়ে বরং শিক্ষকদেরই একটা প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে। আর বুধবার শিক্ষামন্ত্রী যা বলেছিলেন তার সঙ্গে তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠনের সভানেত্রী সুর হুবহু মিলে গিয়েছে। তারা এমনি হুলিগানের মতো আচরণ করছেন মাস্টার মশাই। ভিসি নিজে বলেছেন আমার কিছু হয়নি। আমি আপনাকে বলছি দ্ব্যর্থহীন ভাষায়, ভিসি আমায় বলেছেন এরকম কোনো ঘটনাই ঘটে। বরঞ্চ আমি শুনেছি ছাত্রদের গায়ে নাকি হাত পড়েছে, সেটাও আমার খবর নিতে হবে, সেটা সত্যি না মিথ্যে। মাস্টারমশাইরা ছাত্রদের মেরেছে, আমরা তো এটুকুনি জানি। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রুদ্র রূপ দেখানোর পর বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর ঘরে দেখা গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি অশোক রুদ্রকে, যার অনুগামীরাই অভিযুক্ত। তাহলে এরপরও শিক্ষামন্ত্রী নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এমনটা কি বিশ্বাস করা সম্ভব? প্রশ্ন বিরোধীদের। সেই সঙ্গে তাদের বক্তব্য, রাজনীতির সাপলুডো বেয়ে ওপরে ওঠা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে এর বেশি কি বা আশা করা যায়? তার গলায় শাসকের সুর তো আর নতুন নয়। শিক্ষামন্ত্রীর মনোভাব তো সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল, যেদিন বিশ্ববিদ্যালয়গুলিকে ধর্মঘটের দিন পরীক্ষা নেওয়ার নির্দেশ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, 100 বার স্বাধিকারে হাত দেব, মাইনেটা তো আমিই দিই। বিরোধীরা কটাক্ষ করে বলছে, ভুলে গেলে চলবে না, এই পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তখন তো সবার আগে তাকে অভিনন্দন জানাতে পৌঁছেছিলেন অধ্যাপককে জগ ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত আরাবুল ইসলামী। গুরু ঠাউরেছিলেন এই পার্থ চট্টোপাধ্যায়কেই। শিক্ষা দপ্তরের দায়িত্ব হাতে নিয়েই কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিলেন এই পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামহলের অনেকেরই বক্তব্য তখনই বোঝা গিয়েছিল কোন পথে চলবেন তিনি। কৃষ্ণেন্দু অধিকারী, রক্তিম ঘোষ ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। সুমন, একটা শুধু এখানে বলছি, এই যে একটা ব্যাপার তো পরিষ্কার, এই এতগুলো ছবি দেখে বোঝা গেল যে বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসগুলো এখন সরকারি শিলমোহরেই সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল হতে যাচ্ছে। এই মাননীয় শিক্ষামন্ত্রী কদিন আগে তোমাদের চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলে সংবাদ মাধ্যমে বললেন যে শিক্ষকদের জন্য কোড অফ কন্ডাক্ট হবে। কালকের ঘটনাটাকে সামনে রেখে যাচ্ছে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে প্রশ্নটা করতে চাই, শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিকরা যদি ন্যূনতম মর্যাদার জায়গাটুকু ক্যাম্পাসের মধ্যে না পায়, কোড অফ কন্ডাক্টটা কিসের জন্য হবে?
ওরা তো মানে নিরাপত্তার অভাবেই অনেকে রসিকতা করে বলছেন তার কোড হবে যে মার্কেও ওখানে থাকতে হবে, হাসপাতালে যাওয়া চলবে না। পার্থিববাবু, আপনি তো কুম্ফু শিখতে হবে শিক্ষকদের, আপনি গতকাল নিয়ে গেছিলেন আহত দিব্যেন্দু বাবুকে, সেখানে হাসপাতালে গিয়ে কি দেখেছিলেন? হাসপাতালে যখন নিয়ে গেলাম তখন দিব্যেন্দু অত্যন্ত অসুস্থ ছিল, ওর প্রেশার সাংঘাতিক শুট আপ করেছিল এবং ওর পিঠে লেগেছে ব্যথা। তো ডাক্তার দেখছেন, দেখার পরে ডাক্তারই বললেন যে আপনারা গিয়ে এমসিটা লেখান। তো আমি আমার সঙ্গে আরও আমার দুজন আরও সহকর্মী ছিলেন, আমরা দুজনে গিয়ে আমরা 3-4 জনে গেলাম, শিক্ষাকর্মী 2-1 জন ছিলেন। সেখানে হঠাৎ এই বাহিনী, দুর্বৃত্ত বাহিনী আবার তাদের সেখানে প্রবেশ এবং মানে অশ্রাব্য সে সমস্ত গালিগালাজ এবং গালিগালাজ করে চলতে লাগলো। মেডিকেল সার্টিফিকেট কেন পাননি আপনারা? হ্যাঁ, তখন ভাগ্যক্রমে যে ডাক্তার ভদ্রলোক দেখছিলেন তিনি বললেন অন্তত অ্যাডভাইসটা আমরা লিখে দিই স্যার, আপনি অ্যাডভাইসটা অন্তত নিয়ে নিন। তো সেখানে পরিস্থিতি আরো ঘোরালো হচ্ছিল। আমরা তখন সিদ্ধান্ত নিই যে আমরা আর এমসির জন্য চাপা, এমসি নিচ্ছে না, আমরা তখন সিদ্ধান্ত নিই যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা দিব্যেন্দুকে নিরাপদে বার করে নিয়ে আসা, আরেকজন আমাদের আক্রান্ত শিক্ষাকর্মী সেখানে ছিলেন, এই দুজনকে বার করে নিয়ে যাওয়াটাই তখন আমাদের সেই মুহূর্তে মনে হয়েছিল আমাদের দরকার। ফাইন, আমি আসবো আপনার কাছে। আমি অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের কাছে যাব। অশোকবাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো জাস্টিস গাঙ্গুলি, সেটা হচ্ছে যে এই গোটা ঘটনা আপনার সামনে, আপনারা গতকাল থেকে প্রবল প্রতিবাদ রেখেছেন এই ঘটনায়। আজকে যে প্রতিক্রিয়াগুলো সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আসছে, আদৌ তদন্ত হবে এই ঘটনা, একটা নিরপেক্ষ তদন্ত অবশেষে এই রাজ্যে আমরা দেখতে পাবো শিক্ষাক্ষেত্রে? দেখুন, আমি মন্ত্রীর কথা, মাননীয় মন্ত্রীর কথা বলার আগে আমি মাননীয় উপাচার্য যে কথাটা বলেছেন সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। উনি বলছেন দুটো বিবাদমান গোষ্ঠী আছেন। একটা গোষ্ঠী নিশ্চয়ই অধ্যাপকরা এবং অশিক্ষক কর্মচারীরা যারা তাদের আন্দোলনের জন্য অবস্থানে বসেছেন। এই যারা অধ্যাপকরা বসেছেন তাদের আন্দোলন কিন্তু ছাত্রদের বিরুদ্ধে নয়, তাদের আন্দোলনটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবং বিবাদমান দুটো গোষ্ঠী হলে একটা অধ্যাপক একদিকে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আর একদিকে, এই দুটোই তো বিবাদমান গোষ্ঠী। তো সেখানে যারা গিয়ে অধ্যাপকদের সঙ্গে ধস্তাধস্তি বা তাদেরকে আক্রমণ করেছেন, তিনি কি মাননীয় উপাচার্য কি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বলে মনে করছেন? এটা আমার সবিনয় ওনার কাছে প্রশ্ন। দুটো বিবাদমান গোষ্ঠী এখানে কারা? একটা তো অধ্যাপকরা যারা আন্দোলন করছেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, আর একটা বিবাদমান গোষ্ঠী তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুটো বিবাদমান গোষ্ঠীর যে ধস্তাধস্তি, তাহলে উনি কি মনে করছেন যে যারা এসেছেন ছাত্র নামধারী কিছু বহিরাগত, তারা কি বিশ্ববিদ্যালয়ের তরফে গেছেন? উনার কথা তো এছাড়া অন্য কোনো মানে হয় না। ছাত্ররা তো বিবাদমান গোষ্ঠীর মধ্যে পড়তে পারে না, কারণ ছাত্রদের বিরুদ্ধে কোনো বিবাদ তো নেই, এই আন্দোলনে কোনো দাবি তো নেই। জাস্টিস গাঙ্গুলি, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য গতকাল এবং আজ আমরা দেখালাম, কি বলবেন আপনি? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য যারা গন্ডগোলকারী বলে চিহ্নিত, সেই শ্রী অশোক রুদ্র, তিনি তো মাননীয় শিক্ষামন্ত্রীর বোধহয় খুব কাছের লোক, তার সঙ্গে তো তিনি মিটিং করছেন, কিন্তু একবারও অধ্যাপকদের যারা প্রতিনিধি তাদের সঙ্গে কোনো কথাবার্তা বলার প্রয়োজন বোধ করেননি। তিনি কিসের নিরপেক্ষতা রাখছেন? তিনি কিসের ভিত্তিতে বললেন ছাত্ররা আক্রান্ত? আমিও একদিন শিক্ষকতা করেছি, অবশ্য খুব কম সময়, কিন্তু আমি তো জানি শিক্ষকদের যে মনের কথা। শিক্ষকরা কোনোদিন ছাত্রকে, আপনিও তো ছাত্র ছিলেন, কোনোদিন ভাবতে পারেন শিক্ষক কোনো ছাত্রকে আক্রমণ করবে?
আপনি দেখেছেন আমি উল্টোটাও ভাবতে পারি না, ক্যামেরাতে যে ছবি এসেছে আমি জানি না তারা আদৌ ছাত্র কিনা বা তারা কোন ছাত্র জীবনের সঙ্গে যুক্ত, কোন বিভাগে পড়াশোনা করে, অধ্যাপকদের মুখের সামনে হাততালি দিয়ে মিছিল হচ্ছে সেনেট হল বা সিন্ডিকেট রুমের মধ্যে, এ ভাবা যায়? মানে আমি বলছি আমার ছাত্র জীবনে মানে এখনো দাঁড়িয়ে 2015-তে দাঁড়িয়েও কল্পনা করতে পারবেন না কোনো ছাত্র, এরা ছাত্র, তারা বিবদমান গোষ্ঠীর একটা পার্ট করে তাদের। না আমি তো পারি না, আমি বিচারপতি ছিলাম, তাও তো মাস্টারমশাই দেখলে সম্ভ্রমে দূরে সরে যাই। আমি তো পারি না, আমার বেশিরভাগ মাস্টারমশাই এখন বেঁচে নেই, কিন্তু দু একজন যারা আছেন তাদেরকে দেখলেও তো অত্যন্ত সম্ভ্রম হয়। এই ছাত্ররা গিয়ে মাস্টারমশাইদের নামে নালিশ করলো পুলিশের কাজে, পুলিশ সঙ্গে সঙ্গে কেসটা টেক আপ করলো। এটা তো শিক্ষামন্ত্রী এটার ইন্ধন যোগাচ্ছেন, তিনি বলছেন ছাত্ররা আক্রান্ত। এ ধরনের প্রশাসন, এ ধরনের শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে কোনোদিন পাইনি। পশ্চিমবঙ্গে যারা শিক্ষামন্ত্রী ছিলেন অনেকে অনেক মাননীয় লোক ছিলেন, কিন্তু এ ধরনের শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ কোনোদিন পাননি। অনেক ধন্যবাদ আপনাকে জাস্টিস গাঙ্গুলি আপনার সুচিন্তিত মতামতের জন্য। আমরা দ্রুত একবার দেখে নেব কলকাতার রাজপথে একাধিক আন্দোলন, কর্মসূচি এবং মিছিল বেরিয়েছিল এই ঘটনার, কলঙ্কজনক এই ঘটনা তীব্র প্রতিবাদ করে। দেখুন, প্রথমে মার, তারপর হাততালি দিয়ে ব্যঙ্গ, আর এবার প্রতিবাদে সামিল শিক্ষকদের সরাসরি কটূক্তি। ফের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের আচরণ ঘিরে প্রশ্ন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শাসক দলের ছাত্র সংগঠনের তাণ্ডবের অভিযোগে বৃহস্পতিবার পথে নামেন অধ্যাপকেরা। দুপুর 3টে রাজাবাজার সায়েন্স কলেজের সামনে তখন জড়ো হচ্ছেন শিক্ষকরা। হঠাৎই তৃণমূল ছাত্র পরিষদের স্লোগান দিতে দিতে প্রতিবাদে সামিল শিক্ষকদের দিকে ধেয়ে এলো একদল যুবকের কটূক্তি। শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যদের এহেন আচরণে বিস্মিত অধ্যাপকরা। গতকাল অব্দি যে ঘটনা ঘটলো ওই রায়গঞ্জ থেকে শুরু, গতকালের কলকাতা বিশ্ববিদ্যালয় কে কি চেষ্টা করছেন জানি না, দুষ্কৃতীরা তাদের কর্মসূচি একদম নিখুঁতভাবে বিনা বাধায় চালিয়ে যাচ্ছে, এই জিনিস আমরা মেনে নিতে পারি না। এরপরই রাজাবাজার সায়েন্স কলেজের সামনে থেকে শুরু হয় অধ্যাপকদের প্রতিবাদ মিছিল। শিয়ালদা ফ্লাইওভার, মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছে শেষ হয় মিছিল। আমাদের কর্মসূচিকে যারা বানচাল করতে চেয়েছিলেন, আমাদের সাথীদের নিয়ে ব্যারিকেডকে ভাঙতে গিয়ে আক্রান্ত হয়েছি বলেই আমি গর্বিত এবং বলতে পারছি আজকে দাঁড়িয়ে এখানে যে আমি ভালো আছি। যে অবস্থায় ছিলাম বাড়ি থেকে আজকে আসার মতো অবস্থায় ছিলাম না। শিক্ষক নিগ্রহের প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবকটি ক্যাম্পাসে ছাত্র ধর্মঘটের পাশাপাশি এদিন মিছিলও করে এসএফআই। শিয়ালদা থেকে মিছিল মহাত্মা গান্ধী রোড ও কলেজ স্ট্রিটের ক্রসিংয়ে পৌঁছানোর পর সেখানে অবস্থান বিক্ষোভে বসে পড়েন এসএফআই সহ 12টি ছাত্র যুব সংগঠন। শিক্ষকরা সেনেট হলে বসে আছেন, হাততালি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনার পর আমাদের মনে হয়েছে যে রাজ্যের শিক্ষাঙ্গনে যে নৈরাজ্য, সে নৈরাজ্য বন্ধের জন্য প্রশাসনকে আরো বেশি সক্রিয় হতে হবে। পুলিশি হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে। এদিকে এদিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনকারী শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়, আব্দুল মান্নান, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, চন্দন সেনের মতো ব্যক্তিত্বরা। স্বাধীন ভারতে আমরা এটা কি দেখছি, একদল মাস্টারমশাই একটু অপদস্থ হয়েছে, আক্রান্ত হয়েছে, সেই থেকে আর একদল ছাত্র হাততালি দিচ্ছে, বাহবা দিচ্ছে, ব্যঙ্গ করছে। এটা কোন রাজ্যে বাস করছে? এই ফ্যাসিজমের নগ্নরূপ সৃষ্টিকারী পশ্চিমবাংলায় যারা শাসন ক্ষমতা আছেন তারা। মুম্বাই, এলাহাবাদ, ত্রিপুরা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিগৃহীত শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন। কৃষ্ণেন্দু অধিকারী, সুমন ঘরাই ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। তরুণবাবু, উদ্বেগের কথা উপাচার্য বলছেন, শিক্ষামন্ত্রীর উদ্বেগের কথা, উদ্বেগের কোনো ফলশ্রুতি কালকে সাংবাদিক সম্মেলনে বা আজকে সাংবাদিক সম্মেলনে আপনার চোখে পড়ল? না, একেবারেই উদ্বেগের চোখে তো পড়েইনি, বরং যেটা মনে হলো তিনি একটা পক্ষেই দাঁড়িয়েছেন এবং যে কথাগুলো বলেছেন, যেমন গতকাল যেটা বলেছেন যে তার মনে হয়েছে যে ছাত্রছাত্রীরাই প্রহিত হয়েছে, এটা তিনি বললেন, কিন্তু শিক্ষকরা প্রহিত হয়েছে একেবারেই বললেন না। এটা কেন বললেন না এটা আমি কিন্তু বুঝতে পারলাম না। এবং দ্বিতীয় যে ঘটনা সেটা আরও অবাক, যে একজন উপাচার্য যে কথা বলেছেন, সেই উপাচার্য গতকাল যে কথা বলেছেন তার কোনো মানে হয় না, এবং আজকে যেটা বললেন সেটা বলার মধ্য দিয়ে তিনি শিক্ষকরা যে প্রহিত হলেন
সে কথাটা একবার উচ্চারণ করতে পারলেন না। এটা আমার কাছে অত্যন্ত মানে আমি কেন বলছি কথাটা, যে মানে আমি বলছি সহকর্মীরা, মাস্টার মশাইরা, আমি সামাজিক দিক থেকেই দেখছি তারা মার খেলেন, মাটিতে ফেলে তাদের মারা হলো, তার একটা নিজেও পড়ে গেছে এবং তাও বললেন না। আমি বলছি এই কারণে যে সুরঞ্জন বাবু দীর্ঘদিন ধরে উপাচার্য, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিনি একদম কাছে থেকে চেনেন এবং তাদের আচার আচরণ সম্পর্কে ধারণা আছে। সেই অবস্থাতে তিনি এটা বুঝতে পারলেন না এবং বলতে পারলেন না, এটা কিন্তু সুরঞ্জন বাবুর কাছ থেকে আমি একেবারে এক্সপেক্ট করিনি। কি মনে হয় কোথাও একটা ব্যালেন্সিং অ্যাক্ট হচ্ছে এই রাজ্যে, প্রশাসনিক পদে উচ্চ পদে থাকতে গেলে এটা করতে হচ্ছে, তাকে ব্যালেন্স করার উনি চেষ্টা করলেন। আমি কেন বলছি কথাটা, এই যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়, উনি সেখানে একসময় উপাচার্য ছিলেন এবং সেই সময়ে প্রশাসনের উপরে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে তার লড়াই, এটা আমরা সবাই ফ্রিডম ফার্স্ট, ফ্রিডম সেকেন্ড, ফ্রিডম অলওয়েজ সবসময় তিনি বলেছেন। এবং একটা কথা তিনি বলেছেন, আমি এই কথাটা এখানে বলতে চাইছি, শিক্ষামন্ত্রীর কথা এবং আপনি যে ব্যালেন্সের কথা বললেন এবং আজকের উপাচার্যের কথা, আমি জানি না সুরঞ্জনবাবু কীভাবে বিষয়টা দেবেন, উনি শুনছেন কি না, যে আশুতোষ মুখোপাধ্যায় বলেছেন সরকারের উদ্দেশ্যে যে আপনারা একটা অনুগত উপাচার্য পেতে পারেন, কিন্তু সেই অনুগত উপাচার্য কখনো বাংলার মানুষের শ্রদ্ধা করবে না, সেই অনুগত উপাচার্য সেনেট এবং সিন্ডিকেটের সদস্যদের শ্রদ্ধা কোনোদিন করতে পারবেন না। আমি সুরঞ্জনবাবুর কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। সুরঞ্জনবাবু অত্যন্ত বিজ্ঞ মানুষ, তার আর কি পাওয়ার আছে বলুন তো? সরকার সরাসরিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকলে সে যে স্তরের শিক্ষা প্রতিষ্ঠান হোক তার সমূহ সর্বনাশ তো হচ্ছেই, সমূহ সর্বনাশ হচ্ছে। সেই জন্যই উচ্চশিক্ষা সংসদের মাথায় শিক্ষামন্ত্রী বসলে আমরা উদ্বিগ্ন হই, একটাই কারণ, পার্থবাবুকে আমাদের অপছন্দ এমনটা বিষয় নয় যে সরকার মন্ত্রী কেন চালাবেন, সবটা কি তাবে রাখতে হবে তার সঙ্গে ওই যে কথা, আমি মাইনে স্বাধীন চিন্তার বিকাশ না হলে সরকার চালাবে, স্বাধীন চিন্তার বিকাশ বুঝি। পার্থবাবু কিন্তু বিচক্ষণ মানুষ, কিন্তু তিনি যখন বলছেন যে আমি মাইনে দিই বলে নাক গলাবো, এইটা তো পার্থবাবুর কাছ থেকে, ব্যক্তি পার্থবাবুর কাছ থেকে তো প্রত্যাশিত নয়। কি করে তিনি এটা বলতে পারলেন? একেবারে এটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, 50 সেকেন্ডের ছোট্ট একটা বিরতি, তারপর ফিরে এসে আপনাদের দেখাবো যে এই যে ব্যালেন্সিং অ্যাক্ট, সত্যি সত্যি প্রশাসনিক উচ্চ পদে যারা থাকেন শেষ পর্যন্ত এই টাইট রোপের খেলায় কি সফল হন, নাকি শেষ পর্যন্ত পাকে চক্রে বিপাকে পড়তে হয়। ছোট্ট বিরতি। সত্যি ব্যালেন্সিং অ্যাক্ট করে ওই দড়ির ওপর দিয়ে খুব সাবধানে সতর্কভাবে হেঁটে কি চূড়ান্ত পেশাদারি সাফল্য পাওয়া যায়, নাকি আমার অবশ্য শ্রীজাতর কবিতাটা মনে পড়ে যায়, সত্যি সত্যি শিরদাঁড়াটায় তফাৎ হয়ে যায়। আসুন দেখি তো যারা এই জামানায় চেষ্টা করেছিলেন সতর্ক সাবধানী পদক্ষেপে হাঁটতে, বিবৃতি এড়াতে, শেষ পর্যন্ত তাদের কি পরিণতি হয়েছে। গতকাল যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনাটা আনফরচুনেট। আক্রান্ত সহকর্মীরা কিন্তু এখনো সোচ্চার প্রতিবাদ করতে কোথায় আটকাচ্ছে উপাচার্য? বিবৃতি দিচ্ছেন, কিন্তু তা শুনে অনেকের মনে হচ্ছে এ যেন ধরি মাছ না ছুঁই পানি। পর্যবেক্ষকদের একাংশ বলছেন সমস্যাটা শুধুমাত্র সুরঞ্জন দাসের নয়, এই সমস্যা উচ্চ পদে আসীন বহু ব্যক্তির, যারা ভারসাম্যের মধ্যে দিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে চান, কাউকে না চটিয়ে কাজ চালানো। ওপর দিয়ে দেখে বোঝা মুশকিল তারা নিরপেক্ষ নাকি শাসক ঘনিষ্ঠ। শিক্ষা, স্বাস্থ্য কিংবা পুলিশ প্রশাসন, এমন উদাহরণ ঝুড়ি ঝুড়ি। আর সেই ভারসাম্যই যখন বিন্দুমাত্র ব্যাহত হয় তখনই তৈরি হয় সমস্যা। যতক্ষণ আবেগ চেপে রাখা যায় ততক্ষণ চোখ কান বুঝে ভারসাম্যের এই খেলা দিব্য চালিয়ে যাওয়া যায়, কিন্তু আবেগ মাথাচাড়া দিয়ে উঠলেই বিভ্রাট। কারো যখন এই ফিলিংসটা আসে যে আমি অন্যায় করছি, আমি যা করা উচিত সেটা করছি না, তখন তার পক্ষে আর ব্যালেন্স করা সম্ভব। তাহলে কি সুরঞ্জন দাসের এই আবেগ এখনো নিদ্রামগ্ন? তাই কি মন খুলে সরব হতে পারছেন না তিনি? বলতে পারছেন না অধ্যাপকদের কারা মারলেন? আমরা জানি কারা কারা ছিল। তিনি যদি জানেন কারা কি করেছেন, তাহলে ব্যবস্থা নিচ্ছেন না কেন? কেন পুলিশে এখনো অভিযোগ করলেন না? প্রশ্ন নানা মহলে। অনেকে বলছেন এটাই ভারসাম্যের উৎকৃষ্ট উদাহরণ, সব দিক বাঁচানোর চেষ্টা। পুলিশ মহলে অনেকে বলে থাকেন রঞ্জিত কুমার পচনন্দা যখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তখন তিনিও এই ভারসাম্যের মধ্যে দিয়ে কাজ চালাচ্ছিলেন।
পার্কস্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রী সাজানো ঘটনার তত্ত্বে সমালোচনার ঝড় ওঠা মাত্র সরকারকে আড়াল করতে ময়দানে নেমে পড়েছিলেন। ইনভেস্টিগেশন আমি এটাই বলতে পারবো যে ইনকনসিস্টেন্সি আছে। তার খালি পায়ে মুখ্যমন্ত্রীর কালী পুজোয় তদারকির ছবি তো বিখ্যাত হয়ে উঠেছিল, কিন্তু গার্ডেন রিচে অধস্তন পুলিশ অফিসারকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে সেই পচনন্দারি বিবেক জেগে উঠেছিল। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করার সাহস দেখাতেই নেমে এসেছিল বদলির খাড়া। একসময় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়ের ভূমিকা দেখেও অনেকে বুঝে উঠতে পারতেন না তার অবস্থান আসলে ঠিক কি। তৃণমূল সাংসদ তাপস পালের অশ্লীল হুমকিকে পুরনো কাসুন্দি বলেও এড়িয়ে গিয়েছিলেন তিনি। এটা তো অনেকদিন আগেকার কথা, বেশ কয়েকদিন, 2-3 দিন হয়ে গেল এটা ঘটনা। সুতরাং এই পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? কিন্তু সূত্রের খবর, নানা বিষয় নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে পারছেন না বলে ঘনিষ্ঠ মহলে আক্ষেপ করা মাত্রই খবর পৌঁছে যায় শাসকের কাছে। তার বেশ কিছু মন্তব্য শাসকের মনোপুত হয়নি। সঙ্গে সঙ্গে রাজ্য মহিলা কমিশনের তৃণমূল নেত্রী দোলা সেনের পদার্পণ। কোণঠাসা সুনন্দা মুখোপাধ্যায়। এসএসকেএমের অপসারিত অধিকর্তা প্রদীপ কুমার মিত্রর ক্ষেত্রেও এমনটাই প্রযোজ্য বলে মত পর্যবেক্ষকদের একাংশের। একাল কি সেকাল, প্রদীপ মিত্র সবার কাছের লোক। স্বাস্থ্যক্ষেত্রে অনেকেই এমনটা বলতেন, কিন্তু এহেন প্রদীপ মিত্রর বিবেক যেই জাগ্রত হলো, সেই তিনি কুকুরের ডায়ালিসিসের পথে বাধা হয়ে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে বদলি। এখনও সে পথে হাঁটেননি সুরঞ্জন দাস। আগামী দিনে তার বিবেক জাগবে নাকি ভারসাম্যেই আস্থা রাখবেন, প্রশ্ন শিক্ষা মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য ও মনোজিৎ সরকার, এবিপি আনন্দ। যতীন্দ্রবাবু, দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতা প্রশাসক হিসেবে, এইভাবে কাউকে না চটিয়ে সাবধানী সতর্ক পদক্ষেপে শেষ পর্যন্ত পেশাদারি সাফল্য পাওয়া যায়? আমি তার আগে একটু একটা কথা আপনাদের জানাতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হলো যে এই যে ঘটনাটা ঘটেছে, শিক্ষক নিগ্রহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা বসেছিলেন 2-3টে স্পেসিফিক দাবির ভিত্তিতে। অনেক আলোচিত হয়েছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু আমি যেটা এখানে রাখতে চাই, আমি সমস্ত টিভি চ্যানেল ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি, সমস্ত দিন ধরে দেখেছি। আমি একটা উদাহরণ পাইনি যেই উদাহরণ দেখে বলা যেতে পারে যে ছাত্র শিক্ষক কর্তৃক নিগৃহীত হয়েছে। একটি উদাহরণ দেখা যাবে না। আমি আপনাকে সাপ্লিমেন্ট করি, একটি প্রিন্ট মিডিয়া আছে, নাম বলছি না, তারা সবসময় সরকারের পক্ষেই কথা বলে। আমি একটু আগে আসার আগে দেখলাম তারা লিখছে মারমুখী মিছিল করেছে ছাত্ররা, মারমুখী কোট অ্যান্ড কোট, একদম তারা পর্যন্ত বলেছে একদম। এবং এই যে জায়গাটা আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি, শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায় সযত্নে এড়িয়ে গেছেন। কি বলেছেন আমি শুনেছি, ওই আমাদের অপকুপার যিনি সম্পাদিকা তিনিও বলেছেন আমি শুনেছি, সভানেত্রী তিনি বলেছেন আমি শুনেছি। এখন পর্যন্ত এই শোনা এবং দেখা, আমরা ছোটবেলায় পড়েছিলাম সেই বিখ্যাত গল্প শোনা এবং দেখার মধ্যে 4 আঙুলের পার্থক্য, আমরা মাধ্যমিকে পড়েছিলাম। সেই জায়গায় এখন মনে হচ্ছে মিথ্যেটাই তারা প্রচার করছে। মাননীয় শিক্ষামন্ত্রী কালকে শুনেছেন বললেন, কিন্তু পাশাপাশি কোন টিভি চ্যানেল, নিউজ চ্যানেল কি দেখালো সেটা অবধি প্রেস কনফারেন্সে বলেছেন। হ্যাঁ, মানে শুধু শুনলে সেটা বলা যায় আমি জানি না। আপনারা দায়ী বলেছেন, সেটা আজকে কালকে বিস্তারিত বলেছেন যে আপনারা এই দেখাচ্ছেন, ওনারা এই দেখাচ্ছেন, সবটা এখানে উপস্থিত যারা আছেন সকলকে বলছি যে আপনারা একটা উদাহরণ দেখাতে পারেন। তরুণবাবু, কোথাও কোনো উদাহরণ নেই যে কোনো ছাত্র শিক্ষক কর্তৃক নিগৃহীত হয়েছে। অথচ যে স্লোগান, যে ভাষা ব্যবহার করা হয়েছে, যে কথা ব্যবহার করা হয়েছে, যে শব্দ, যেভাবে হাত তুলে জেনারেল সেক্রেটারি শব্দ ব্যবহার করেছেন, আমার ভাবতে লজ্জা লাগছে যে এরা আগামী জেনারেশন। আর একটা কথা বলবো, শিক্ষাক্ষেত্র কিন্তু সর্বত্র আক্রান্ত হচ্ছে। সে প্রাথমিক শিক্ষা বলুন, মাধ্যমিক শিক্ষা বলুন, উচ্চতর শিক্ষা বলুন, সব জায়গায় কিন্তু শিক্ষা আক্রান্ত হচ্ছে। এই যে সন্তান সন্ততি আজকে স্কুলে যাচ্ছে, সমস্ত বাড়ির সন্তান সন্ততি স্কুলে যাচ্ছে। আগামী সময় কিন্তু আমরা যদি এর বিরুদ্ধে সেই আমাদের ভয়েস তুলতে না পারি, তাহলে কিন্তু আগামী প্রজন্মের কাছে আমাদের অ্যাকাউন্টেবল হয়ে থাকতে হবে। যতীন্দ্রবাবু, মাননীয় উপাচার্য যাদবপুরের দায়িত্ব নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, সেখানেও নানা ধরনের সমস্যা, নানা দাবি উঠবে। সেখানে আজকে যদি প্রতিবাদের ভাষাটা তার মুখে না শোনা যায়, তার সহকর্মীরা, শিক্ষক মশাইরা, মাস্টার মশাইরা, অধ্যাপকরা মাটিতে ফেলে মারা হচ্ছে, একটা প্রতিবাদের দৃঢ় ভাষা উপাচার্যের কাছ থেকে কি আশা করা যায় না? আমি দ্রুত একবার দেখবো যাদবপুরের ছাত্রছাত্রীরা কি বলছে এই ঘটনায়। ওনার উপর রাজনৈতিক চাপ থাকতে পারে এবং উনি কিছুদিন পরেই উনি যাদবপুরেও ভিসি হয়ে উনি যাচ্ছেন।
তো সেই সমস্ত কারণে হয়তো ওনার ব্যক্তিগত দিক থেকে হয়তো ওনার হয়তো এরকম একটা কিছু মনে হয়েছে। কোথাও গিয়ে দায় এড়িয়ে যাওয়াই হচ্ছে, এক প্রকার এড়িয়ে যাচ্ছেন। এই বিষয়টা সত্যিটা ভাবনার বিষয় যে উনি কিছুদিন পর আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি হয়ে আসবেন। চোখের সামনে সতীর্থদের আক্রান্ত হতে দেখেও এখনো একবারও তার জোরালো প্রতিবাদ করেনি। 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো সতর্ক সাবধানী প্রতিক্রিয়া তার। এত বড় গন্ডগোল ঘটে গেল, এখনো পর্যন্ত একটি এফআইআরও দায়ের করেননি তিনি। এহেন সুরঞ্জন দাসই কয়েকদিনের মধ্যে উপাচার্য হয়ে হাল ধরবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। নতুন অভিভাবক পাওয়ার আগেই নয়া শঙ্কা যাদবপুরের ক্যাম্পাসে। পরবর্তীকালে যদি আমাদের ক্যাম্পাসে উঠে এসে যদি এরকমই কিছু একটা হয়, তাহলে উনি হয়তো এটাও পসিবিলিটি আছে যে উনি এটার অভিযোগে এটার এগেনস্টে কোনো অভিযোগ হয়তো নাও দিতে পারে। উপাচার্যর এই ভূমিকার নেপথ্যে রাজনীতি যোগের গন্ধ পাচ্ছে যাদবপুর। মুখ্যমন্ত্রীর স্নেহভাজন অনুগামী ছাড়া অন্য কারোর কোনো কথা বলবার অধিকার, প্রশ্ন করার অধিকার, কাউকে কোনো পরামর্শ উপদেশ দেওয়ার অধিকার নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইত্যাদি পদে যারা আসীন আছেন তারা মুখ্যমন্ত্রী ইচ্ছার ব্যতি রেখে কোনো কিছু করা সম্ভব নয়। তবে অনেকেরই অবশ্য আশা কলকাতা বিশ্ববিদ্যালয়ে সুরঞ্জন দাসের ভূমিকার পুনরাবৃত্তি যাদবপুরে হবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা চাইব যদি উনি আসেন, উনি শিক্ষকদের যে কোনো এইরকম অবস্থায় শিক্ষকদের পাশে দাঁড়াবেন, এটাই আশা করব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুধবারের ঘটনা নয়া অভিভাবক নিয়ে প্রশ্ন তৈরি করে দিল যাদবপুরের মনে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বিজন, মুকুল রায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক আমি সেই নিয়েই আলোচনা করছি না, সেই বিতর্কেও আমি ঢুকবো না। কিন্তু যেটুকু একটা অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা আজকে মুকুল রায় বলেছে, কালকে পার্থবাবু বলতে পারতেন না? ছাত্রদের সরাসরি পাশে দাঁড়িয়ে গেলেন। সব কটা টেলিভিশন চ্যানেল, এবিপি আনন্দ শুধু নয়, সমস্ত সংবাদ মাধ্যমে একটাই ঘটনা কাল দেখানো হয়েছে। তুমি স্মরণকালে এরকম ঘটনা দেখেছো, মনে করতে পারছো? 2003-এ ঘটেছে, তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গোপাল চক্রবর্তী, ফিজিক্যাল এডুকেশনের টিচার, তাকে মারা হয়েছিল। প্রতিবাদ হয়নি? হ্যাঁ, তার প্রতিবাদ হয়েছে তো নিশ্চয়ই। সেই প্রতিবাদ অবশ্যই হয়েছে। না, আপনি এমন ভাবে বললেন যে এরকম ঘটনা ঘটেছে কিনা, আমি তার একটা উদাহরণ দিলাম। এই স্কেলের ঘটনা ঘটেছে, আমার স্মরণ পড়ছে না, আমি জানি না। মারা হয়েছে রাতের অন্ধকারে, রাত 2টার সময় আক্রমণ করা হয়েছিল। এই যে এতজন শিক্ষকের ওপর ঝাঁপিয়ে পড়া, একজন শিক্ষককে ফেলে মারা, এই ঘটনা ঘটেছে, আমি জানি না। তাকে মারা হয়েছে একদম শারীরিক। আমি সেই ঘটনাকে লঘু করে দেখছি না, কিন্তু আমি বলছি এই ঘটনার সঙ্গে কোনো ঘটনা তুলনা করে কি জাস্টিফাই করা যায়? আমি কোনো ঘটনার সঙ্গে একদমই জাস্টিফাই করার জন্য বলছি না। আমি যেটা বলতে চাই, সরকারের একটা বিবৃতি, শিক্ষক ছোট ছোট ছেলেদের ঘটনা রায়গঞ্জে বলার পর তার পরের 15 দিনে 3 জন অধ্যক্ষ প্রহিত হয়েছিলেন। 3 জন, একজন নন। অধ্যাপকরা লাঞ্ছিত হবেন বা ছাত্রছাত্রীদের যে অভিযোগ তারা নিপীড়িত হয়েছেন বা মার খেয়েছেন, কিছু একটা অভিযোগ, কোনোটাই কাম্য নয়, দুটোই নিন্দা। আচ্ছা, যদি হয়ে থাকে বিবাদমান দুপক্ষ, না আমি বিবাদমান, আমি একটু বলে নিই, বিবাদমান প্রশ্ন আমি তুলতে চাই না। তারা অভিযোগ করেছে, আমি তো আর সেখানে ছিলাম না, আমি জাস্ট অভিযোগটা তুলতে চাইছি। শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে, আমি তাকে নিন্দা জানাচ্ছি। ছাত্ররা যে অভিযোগ তুলছে, আমি তাকে নিন্দা জানাচ্ছি। অধ্যাপকরা মারুক আর সেখানে শিক্ষা কর্মীরা থাকুক, কারা করেছেন যদি সব ঘটনাটা সত্য হয়, তাকেও আমি নিন্দা করছি। আমার প্রশ্ন এবার, যে পেছনে যারা আন্দোলন করছিলেন, মাননীয় অধ্যাপক যারা আন্দোলন করছিলেন, ফিনান্স অফিসার হরিসাধন ঘোষ, তার বিরুদ্ধে আমি যাচ্ছি, তার একটা প্রশ্ন, তুমি যে প্রশ্নটা তুলছো, যে ইস্যুতে আন্দোলন, তার সঙ্গে ছাত্রদের যোগ কোথায় ভাই আমায় বলো। প্রথম আমার প্রথম প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে, ছাত্র কিনা শ্রুতিনাথ দ্বারা বলছেন না, ছাত্র সেজে বহিরাগত। আমি সেই পাটে যাচ্ছি না, আমি ধরে নিচ্ছি, ধরা যাক, আচ্ছা ফাইন, ধরা যাক যে ছাত্ররাই ছিল। সেই ছাত্রদের দাবির সঙ্গে ফিনান্স অফিসারের কি যোগ, আমায় এটা তুমি বোঝাও। আজকে প্রেক্ষিতটা বলার চেষ্টা করছি যে আর্থিক দুর্নীতির অভিযোগ হরিসাধন ঘোষের বিরুদ্ধে, তার পক্ষে তাকে ফিরিয়ে আনার জন্য শিক্ষক সমাজকে দাবি তুলতে পারে 700 কোটি টাকার উপরে, যার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ। আমি জানি না, আমি কি একটু বলতে পারবো না আপনাদের বেলায়? আমি একটা কথা বলবো, আমি শুধু বললাম ওই অভিযোগ ইতিমধ্যে শোনার চেষ্টা করতে হবে প্লিজ। সুধীরদা, পত্র প্রকাশ করতে বলেছি না, আমি একটু বলি না, বিজন বলো। তুমি শুনলে আমি নিশ্চিন্ত হবে। পার্থবাবুও বলেছেন না, এটা ছাত্রদের দাবি নয়, এটা দাবি হতে পারে না।
পার্থ চট্টোপাধ্যায় যাওয়ার কোনো সিনই ছিল আমি ছাত্রদের দাবির কথা বলছি না, আমি যে দাবিটা তুলতে চাইছি অধ্যাপকরা তাকে ফিরিয়ে আনার যে দাবি তুলছে, একজন আমি একটু বলবো, আমি কি বলতে পারবো না আপনারা সবাই বলবেন? আমি এটাই অনুরোধ করবো, যুক্তি দিয়ে বলো। ব্যাংক লিখে পাঠিয়েছে যে অভিযোগ। কথা বলি, আপনারা যখন বলেছেন আমি কিন্তু এইটুকু বলার অধিকারটা আমার থাক। আমি বলতে চেয়েছি যে মাননীয় অধ্যাপকরা আন্দোলনে নামলেন, যে পোস্টটা সরকার কর্তৃক অনুমোদিত কিনা সেটা নিয়ে প্রশ্ন, এটা অবলুপ্ত হয়েছে বলে। আর আর্থিক দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে, তাকে ফিরিয়ে আনার জন্য কি আন্দোলন শিক্ষক সমাজের পক্ষে করা যায়? আমি অন্যান্য সব দাবির সঙ্গে আমি ধরে নিচ্ছি আলাদা প্রশ্ন যে অত্যন্ত অন্যায় দাবি, আমি ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি অত্যন্ত অন্যায় দাবি, উপাচার্য বা কর্তৃপক্ষ সম্পূর্ণ খারিজ করে দেবেন, শিক্ষামন্ত্রী বাতিল করে দেবেন, ছাত্ররা কেন ঢুকবে, ঘোষিত কর্মসূচিতে মাস্টারমশাইদের ফেলে মারা কেন হবে? হ্যাঁ, এইখানেই আমার একটাই প্রশ্ন, যে এটা আন্দোলন যারা অন্যায় দাবি যদি তাদের দাবি দাবা রাখেন, সেটা উপাচার্য বুঝবেন, শিক্ষা দপ্তর আছে তারা বুঝবেন, তাদের বিষয়। এর সঙ্গে ছাত্রদের গিয়ে শিক্ষক মহাশয় বা শিক্ষা কর্মী যারা করছে, আমি কিন্তু প্রথমেই সেটা বলেছি যে তাদের লাঞ্ছিত হওয়ার ঘটনাটাকে আমি নিন্দা করেছি। এবার প্রশ্ন, যে উপাচার্যের পছন্দের লোকের প্রশ্ন উঠলো একটু আগে, আমি বলতে চাইছি এই সুরঞ্জন বাবু, যিনি সুরঞ্জন দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আগামী দিনে হয়তো তার কথা আছে যে যিনি যাদবপুরে যাবেন, তিনি কিন্তু এই সরকারের আমলে নিয়োজিত নয়, তার আগের সরকারের আমলে নিয়োগ করা। যদি সত্যি আমি একটু বলি, যদি পছন্দের লোককে বসানোর চেষ্টা হতো তাহলে কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে তাকে সরিয়ে দেওয়া হতো। আপনাদের প্যাকেজে আরেকটি জিনিস দেখলাম, এসএসকেএম এর মাননীয় ডিরেক্টর, প্রাক্তন ডিরেক্টর প্রদীপ মিত্র, তিনিও কিন্তু বাম আমলে নিয়োজিত, নিয়োগ করা হয়েছে তাকে। তাকে যদি সরিয়ে দেওয়া হতো তাহলে বলতেন পলিটিক্যাল, না হলে পলিটিক্যালি এইভাবে বলা যায় না। ব্যালেন্সিং অ্যাক্ট, আমাদের প্যাকেজটাই ছিল ব্যালেন্সিং অ্যাক্ট নিয়ে, যে ব্যালেন্সের আলটিমেটলি পরিণতি করে সরকার এটাকে নিয়ে রাজনীতি করত, তাহলে সরকার পার্থবাবুর বক্তব্য শুনে আমার তোমার মনে হলো না এটা রাজনীতি হচ্ছে? এখানে মাস্টারমশাইদের মাটিতে ফেলে মারা হচ্ছে, আমি সেটাকে নিন্দা করলাম, আমি বললাম তো প্রথমেই নিন্দা করেছি। ছাত্ররা কি একবারও দাবি করেছিল যে ওই ফিনান্স অফিসারের এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ দাবি আছে, যে কারণে ওদের ওখানে বসতে এই দাবিটা আপনি শুনেই বলেছেন। আরে বাবা, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষক, শিক্ষাকর্মী, আধিকারিকদের নির্বাচিত প্রতিনিধিত্ব নেই। বসতে হয়েছে কেন? প্রশাসনে তাদের কথা বলার কোনো সুযোগ নেই, সেই দাবি ওরা করে। দাবি অবশ্যই রাখুন, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেখেন যে অশোক রুদ্র, যে ছাত্র নেতাকে নিয়ে এত বিতর্ক, আজকে সকালে তিনি শটান চলে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে, এবং তারপর কতটা নিরপেক্ষ হবে এই বিষয়ে তদন্ত, সেই প্রশ্ন উঠছে। সেই অশোক রুদ্র ঠিক কে, কিভাবে তার রাজনৈতিক উত্থান? তিনি যে স্কুলে পড়ান, নিয়মিত স্কুল করেন, অনেকে প্রশ্ন তুলছেন। রাজা বদলায় কিন্তু আচরণ বদলায় না, সময় বদলায় কিন্তু বদলায় না রাজ্যের ছাত্র রাজনীতির শাসক ভাগ্য। কদিন আগে যে সিংহাসনের শোভা বাড়িয়েছেন শঙ্কুদেব পণ্ডা, আজ সেখানে অশোক রুদ্র, তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান রাজ্য সভাপতি। নামটা আগে শুনে থাকলেও অশোক রুদ্রর সঙ্গে রাজ্যবাসীর ভালোভাবে পরিচয় হলো বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যখন অধ্যাপকদের হুলিগান বলেন তিনি। তারা এমনি হুলিগানের মতো আচরণ করছেন মাস্টার মশাই। খ্যাতি নিরিখে শঙ্কু স্যারের থেকে অনেক পিছিয়ে থাকলেও কীর্তিমান ইনিও কম নন। এই স্কুলটিকে ভালো করে দেখুন। আসানসোলের বার্নপুরের এই অবৈতনিক হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলে যান না তাদের এক শিক্ষক, নাম অশোক রুদ্র। সেই অশোক রুদ্র যার ওপর ভার পড়েছে রাজ্যের শিক্ষকদের সঠিক পথে চালানোর। अशोक सर आता है स्कूल में? नहीं सर, पहले आता रहा, अब नहीं आता। कितना दिन से देखा नहीं सर को? बहुत दिन हो गया। প্রাথমিক শিক্ষক এবং একদা পিটিটিআই আন্দোলনের নেতা অশোক রুদ্র সতীর্থদের দাবি, মাসে দিন দুয়েক তাকে স্কুলে রাখা গেলেই বড় বিষয়। ও সপ্তাহে একদিন ক্লাসে নয়, ডেলি আসে না, সপ্তাহে একদিন আসে। স্কুলের এক শিক্ষকের দাবি, মাঝে মধ্যে স্কুলে আসেন অশোক রুদ্র, প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন, তারপর মিটিং মিছিল করতে চলে যান। একই সুর প্রধান শিক্ষকের গলাতেও। মানে পরশু দিন না বলতে পারছি না, কিন্তু এসছিল, তারা বলে স্যার আমার মিটিং আছে, আমি যাচ্ছি না। ওটা তো সিএল যদি না দেয় তো আমাকে অ্যাবসেন্ট করবো।
আর অনুপস্থিতি নিয়ে আজব সাফাইয়ের সুর তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির গলায়। তিনি বলছেন, আমি স্টেট স্পোর্টস কাউন্সিলের সদস্য, কাউন্সিলের মিটিং থাকলে আমি ক্লাসে যাই না, আমার কাছে সেই অর্ডার আছে। কিন্তু স্কুলের অনেকেই তো দাবি করছেন তিনি মাঝে মধ্যে স্কুলে আসেন, তাহলে কি প্রায় প্রতিদিনই স্টেট স্পোর্টস কাউন্সিলের মিটিং থাকে? বুধবারও কি তাই ছিল? প্রশ্ন শিক্ষা মহলে। আর টিএমসিপির রাজ্য সভাপতি মিটিং সেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, নাকি সেখানে রুদ্রপ্রতাপ দেখিয়ে তারপর স্টেট স্পোর্টস কাউন্সিলের মিটিংয়ে গিয়েছিলেন, তা তিনিই বলতে পারবেন। এ তো গেল দাদার কথা, কম যান না ভাইও। ভাই অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সৌরভ অধিকারী, বুধবার যার কীর্তির সাক্ষী থেকেছে ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। টিএমসিপি সূত্রে খবর, প্রথমে শঙ্কুদেব, এখন অশোক রুদ্র। যখন যে ক্ষমতায় সৌরভ তখনই তার কাছের লোক। গত বছর সূর্যকান্ত মিশ্রের কন্যা রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপক রোশনারা মিশ্রর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়েরের ঘটনাতেও অভিযোগের আঙুল ওঠে এই সৌরভের দিকেই। শিক্ষামহলের অনেকেই কটাক্ষের সুরে বলছেন, সৌরভ যেভাবে ছাপ ফেলছেন তাতে আগামী দিনে শঙ্কু অশোকের পর তৃণমূল ছাত্র পরিষদের নতুন দাদার পদও তিনি পেয়ে যেতে পারেন। কৃষ্ণেন্দু অধিকারী ও কৌশিক গাঁতাইত, এবিপি আনন্দ। কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে চত্বরে বহিরাগতরা থাকবে, স্থানীয় তৃণমূল নেতারা থাকবেন? কালকে আমাদের প্রতিনিধির সামনে চিনু হাজরার দেখা হয়েছিল। স্থানীয় তৃণমূল নেতা কোনোভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন, অন্তত এখনো। কেন থাকবেন কালকে? অধ্যাপকদের দাবিকে আরো জোরালো করে দেয় বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ব্যক্তির উপস্থিতি, যার নাম চিনু হাজরা। কলেজ স্ট্রিটে পরিচিত তৃণমূল নেতা হিসেবেই, ছাত্র কিংবা শিক্ষাকর্মী যিনি কোনোটাই নন। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে নক্কারজনক ঘটনার দিন ক্যাম্পাসেই দেখা গিয়েছে এহেন চিনু হাজরাকে, যা দেখে শিক্ষা মহলের একাংশ প্রশ্ন তুলছে, ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনে তিনি কি করছিলেন, তার সেখানে কি কাজ ছিল। আমি এসেছিলাম অনেক বন্ধুর সার্টিফিকেটের জন্যে, সেই 70 সালে পাস করেছিল সিটি নাইট থেকে, সেই সার্টিফিকেটটা এখন ক্যালকানিসে ব্যাক করে চলে গেছে। তৃণমূল নেতার দাবি তার একটি কাজ ছিল, কিন্তু সন্ধে 7টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তার কি এমন কাজ ছিল সেটা অবশ্য বলেননি এই তৃণমূল নেতা। তবে তিনি নিজে মুখে না বললেও এর প্রসঙ্গে বিরোধীদের অনেকে মনে করিয়ে দিচ্ছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার সেই নজিরবিহীন ঘটনার কথা, যাতে অন্যতম অভিযুক্ত ছিলেন এই চিনু হাজরা। বিরোধীদের প্রশ্ন, এখানেও তেমন কোনো মহৎ কাজে আসেননি তো তিনি? জবাবটা হয়তো তৃণমূল নেতাই ভালো দিতে পারবেন। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। পার্থপ্রতিমবাবু, যাদবপুরে আপনারা কি করেন জানি না, কিন্তু কালকে এই গন্ডগোলের দিনে রাত্রিবেলা সার্টিফিকেট ইস্যু করছিল বোধহয় কলকাতা বিশ্ববিদ্যালয়, নয়তো চিনুবাবু অন্ধকার নেমে যাওয়ার পর কার সার্টিফিকেট নিয়ে কোথায় গেছিলেন? না, চিনুবাবু আসলে একটা রিলে রেসের ব্যাটন নিয়ে চলছেন। রায়গঞ্জে 58 বছরের তিলকবাবু দেখবেন মা মাটি মানুষের জয়ধ্বনি দিতে দিতে এবং 13 ঝান্ডা উড়িয়ে শিক্ষক নিধনের বা শিক্ষক নিগ্রহের যে যাত্রা শুরু করেছিলেন, সেটা ওই আলিয়া হয়ে কলকাতা। কাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রেসিডেন্সির ভাঙচুরের সঙ্গে যারা ভাঙচুরে অভিযুক্ত তাদের অনেককে দেখা গেছে। একদমই তাই। এবং আসলে কি হচ্ছে, এবার আমি আপনাকে বলছি ঘটনাটা, এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এবং আমার বারবার মনে হচ্ছে যে এই যে আমার শাসক দলের কর্মীরা এখন অলমোস্ট একটা নৈরাজ্যের প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেক দিন যদি আমি খবরের কাগজ দেখি, বিভিন্ন ঘটনায় একেবারে তোলাবাজি থেকে শুরু করে খুন, ধর্ষণ, ডাকাতি, সমস্ত। না, আমি বলছি যে মঞ্চটা কেন নিরপেক্ষ? আমি বিজনের সঙ্গে একমত যে গোপাল চক্রবর্তী মার্কে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একই রকম নিন্দনীয় তো ভাস্কর দাসের মার খাওয়া রাজাবাজার সায়েন্স কলেজে, একই রকম নিন্দনীয় তো রসনারার বিরুদ্ধে হাড় চুরির কেস দেয়া। এবং আমি বলছি যে আমরা ভেদাভেদ করবো না। আনফরচুনেট পার্ট হচ্ছে এই ভেদাভেদটা শুরু হচ্ছে যেখান থেকে। আমি আবারও বলবো যে একেবারে সরকারের ওপরে যারা আছেন এই মন্ত্রক চালাচ্ছেন, ধরুন শিক্ষামন্ত্রীর থেকে রাজধর্ম প্রত্যাশিত, এখানে যেটা দাঁড়াচ্ছে যে একেবারে দলতন্ত্রের কাছে রাজধর্ম বলতে যা বোঝায় সেটা একেবারে কি বলবো পর্যুদস্ত হয়ে যাচ্ছে। আপনি এখন আমি দেখতে পাচ্ছি ডে বাই ডে যে তৃণমূল ভবন ইজ ডমিনেটিং বিকাশ ভবন। তৃণমূল ভবনের চাপে আপনি যদি বলেন বিকাশ ভবন প্রায় ভেঙে পড়ার জায়গায় চলে গেছে। ফলে যে ভবনের কাজ ছিল শিক্ষার পরিবেশ রক্ষায়, শিক্ষার মুক্ত পরিবেশ রক্ষার মূল কাজ, আজকে দেখা যাচ্ছে বিকাশ ভবনে যারা বসছেন তারা তাদের দলতন্ত্রের ধারা বজায় রাখার জন্য এমন এমন স্টেটমেন্ট দিচ্ছেন, এমন এমন কাজ করছেন, যার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেগুলো হচ্ছে বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুষ্কৃতীরা ঢুকে পড়ছেন, যাদের শিক্ষা দীক্ষার সাথে কোনো যোগ নেই, এরকম মানুষ। তরুণ বাবুকে ধন্যবাদ স্যার আশুতোষের কোটেশনটা এই অনুষ্ঠানে বলার জন্য। আমি বলছি যে সেই জায়গা থেকে সরতে সরতে কোথায় যাচ্ছি আমরা,
কোথায় যাচ্ছি বোধহয় এই প্রশ্নটা এই মুহূর্তে শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের মনে উঠছে। আমার সময় এখানেই শেষ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল রাত 8টায়। ভালো থাকবেন, শুভরাত্রি। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার এবং NHIT পলিটেকনিক কলেজ দুর্গাপুর, পায়োনিয়ার ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এডুকেশন।